আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব পশ্চিমা প্রচারণা ও গণমাধ্যম যুদ্ধের মোকাবেলা করা কঠিন তবে সম্ভব, বলছে ইমাম খামেনি। এবার ইয়েমেনে সৌদি আমিরাতি যুদ্ধকে দুই দখলদারের লড়াই বলল আনসারুল্লাহ। আরও জানিয়ে দেব ইরান একটিও গুলি না চালিয়ে আমাদের ঘিরে রেখেছে, বলছে ইসরায়েলি সাইবার প্রধান। আরও থাকছে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরের পাশে দাঁড়ালেন পুতিন। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের কথা নিশ্চিত করলেন মোদি। কি কথা হলো শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমা প্রচারণা ও গণমাধ্যম যুদ্ধের মোকাবেলা করা কঠিন তবে সম্ভব, বলছে খামেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি বলেছেন, জাতীয় প্রতিরোধ বলতে প্রতিটি ক্ষেত্রে আধিপত্যমূলক চাপের বিরুদ্ধে ধৈর্য এবং ধীরতা প্রদর্শনকে বোঝায়। তিনি আরও বলেন, কখনো এই চাপ সামরিক, কখনো অর্থনৈতিক, কখনো সাংস্কৃতিক, রাজনৈতিক বা মিডিয়া কেন্দ্রিক। তার মতে পশ্চিমা প্রচারণা ও গণমাধ্যম যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কঠিন, তবে তা অবশ্যই সম্ভব। হজরত ফাতিমা জাহরাল আলাইসাল্লামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আহলে বাইত আলাইসাল্লামের জীবনাদর্শ বর্ণনাকারীদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। সর্বোচ্চ নেতা এই ময়ূষী নারীর জন্মদিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। ইরানের সর্বোচ্চ নেতা পশ্চিমা মিডিয়া কর্মী এবং রাজনৈতিক সামরিক কর্মকর্তাদের উস্কানি ও প্রচারণাকে শত্রুর পক্ষ থেকে প্রোপাগান্ডা ভিত্তিক চাপ হিসেবে বর্ণনা করে বলেন, বিভিন্ন ধরনের চাপের লক্ষ্য হল বিভিন্ন জাতি, বিশেষ করে ইরানি জাতির উপর আধিপত্য প্রতিষ্ঠা করা। কখনো কখনো এই আধিপত্য হয় ভূখণ্ডগত, যেটা বর্তমানে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় করছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, কখনো লক্ষ্যটা থাকে খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রিত প্রতিষ্ঠা করা, কখনো আবার জীবনধারায় পরিবর্তিত আনা, এবং আধিপত্যকামীদের বড় লক্ষ্য হল পরিচিতদের পরিবর্তন সাধন করা। এটাই সবচেয়ে বড় বিষয়। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, শত বছরের বেশি সময় ধরে বিশ্বের আধিপত্যবাদীরা ইরানি জাতির ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয় পরিবর্তনের চেষ্টা করছে, কিন্তু ইসলামী বিপ্লব সেই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সাম্প্রতিক দশকগুলোতেও ইরানি জাতি নথি স্বীকার না করে ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে শত্রুদের ব্যাপক চাপ মোকাবেলা করে গেছে, শত্রুদেরকে ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, হযরত ফাতিমা জহরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী ও চরিত্রকে পুরোপুরি উপলব্ধি করা মানুষের সীমিত বোধ শক্তি দিয়ে সম্ভব নয়। তিনি আরও বলেন, আমাদেরকে হযরত ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করতে হবে এবং তিনি ধর্মপরায়ণতা, ন্যায়কামিতা, সত্য প্রচার ও প্রকাশের সংগ্রাম, সংসার পরিচালনা, সন্তান লালন পালন সহ অন্যান্য সকল ক্ষেত্রে তাকে অনুসরণ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, বাস্তবতা হল প্রতিরোধের ধারণা এবং প্রতিরোধ সাহিত্য ইরান থেকে বিভিন্ন আঞ্চলিক দেশ এবং অন্যান্য কিছু দেশে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, শত্রুরা ইরানের সঙ্গে যা করেছে তা যদি অন্য কোনো দেশের সঙ্গে করত, তাহলে সেই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যেত। তিনি জোর দিয়ে বলেন, শোকগাথা, শহীদদের স্মৃতি টিকিয়ে রাখার এবং দেশে প্রতিরোধের ধারণাকে গভীর ও বিস্তৃত করার ক্ষেত্রে প্রভাবশালী। তিনি বলেন, বর্তমানে আমরা সামরিক সংঘর্ষের ঊর্ধ্বে, অর্থাৎ শত্রুর বিস্তৃত প্রচারণা ও মিডিয়ার যুদ্ধের মধ্যে অবস্থান করছি, কারণ শত্রু বুঝেছে যে এই ধর্মীয় ও ঐতিহাসিক ভূমি সামরিক চাপের মাধ্যমে আত্মসমর্পণ করবে না। ইরানের ইসলামী বিপ্লবের এই নেতা আরও বলেন, অবশ্যই কিছু মানুষ ধারাবাহিকভাবে সামরিক সংঘাতের আশঙ্কার কথাও পুনরাবৃত্তি করছে। কেউ কেউ এর মাধ্যমে মানুষের মধ্যে সন্দেহ এবং উদ্বেগ সৃষ্টি করতে চায়, কিন্তু ইনশাল্লাহ তারা সফল হবে না। আয়াতুল্লাহ খামেনিও আরও বলেন, শত্রুর লক্ষ্য উদ্দেশ্য হল বিপ্লবের প্রভাব, উদ্দেশ্য, তাৎপর্য ও ধারণাগুলো বিলীন করা এবং ইমাম খামেনির স্মৃতি মুছে ফেলা। সর্বোচ্চ নেতা শত্রুর উদ্দেশ্যে ও সাজসজ্জার চেনা বোঝাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে বলেন, আমরা যেভাবে সামরিক যুদ্ধে আমরা নিজের অবস্থান ও সাজসজ্জা নির্ধারিত করি, তেমনি এই প্রচার ও মিডিয়ায় যুদ্ধে আমাদেরকে শত্রুর পরিকল্পনা ও লক্ষ্য অনুযায়ী নিজেদের অবস্থান নির্ধারণ করতে হবে এবং এমন সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে মনোযোগ দিতে হবে যেগুলোকে শত্রুরা নিশানা করছে, অর্থাৎ ইসলামী, শিয়া ও বিপ্লবী জ্ঞান। ইয়েমেনে সৌদি আমিরাতি যুদ্ধকে দুই দখলদারের লড়াই বলল আনসারুল্লাহ। ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, সৌদি সমর্থিত পলাতক সরকারের বাহিনী এবং সংযুক্ত আরব আমিরাতের ইউএই সহযোগী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি এর মধ্যে তেল সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশে চলা সংঘর্ষ আসলে দুই দখলদারের লড়াই। আনসারুল্লাহর মিডিয়া ব্যুরোর উপপরিচালক নাসিরুদ্দিন আমের গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, যারা বলছে হাদ্রামাউতের ঘটনার বিষয়ে
সেনাভিত্তিক সরকারের স্পষ্ট অবস্থান নেই, তাদের কথায় আমরা বিস্মিত। আমাদের অবস্থান একদম স্পষ্ট। তিনি বলেন, হাদ্রামাউত, এডেন আল মাহারা ও সোকোত্রা অঞ্চলে চলা সংঘর্ষ মূলত সৌদি নেতৃত্বাধীন দখলদারিত্বের ফল। 2015 সাল থেকে এই অঞ্চলগুলো সৌদি সমর্থিত ও ইউএই সমর্থিত মিলিশিয়ার দখলে রয়েছে। সানা সরকার এগুলো মুক্ত করে ইয়েমেনের সার্বভৌমত্ব পূর্ণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। এসটিসি ও সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের পিএলসির মধ্যে সাম্প্রতিক লড়াইকে দুই দখলদারের প্রক্সি বাহিনীর মধ্যে সংঘর্ষ হিসেবে বর্ণনা করে আমের বলেন, এ ধরনের সংঘর্ষ বন্ধ করতে হবে, এটা স্বাভাবিক। তিনি আরো বলেন, কিছু গোষ্ঠী আনসারুল্লাহকে ইউএই সমর্থিত বাহিনীর পাশে দাঁড়াতে বলেছে, আবার কেউ সৌদি সমর্থিত বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে বলেছে। এটা অযৌক্তিক ও অবাস্তব। যারা সানার হস্তক্ষেপ চাইছে তারা কখনো দখলদারদের বিতরণের দাবি তোলে না। আমির বলেন, আমরা ইয়েমেনের সব জনগণের পাশে আছি। চলমান সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এগুলো দেশের সাধারণ মানুষ, অর্থনীতি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর। দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে। 2015 সাল থেকে সৌদি নেতৃত্বাধীন এবং মার্কিন সমর্থিত যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সাথে সৌদি আরব ও ইউএই ইয়েমেনের সম্পদ ও বন্দর দখলের প্রতিযোগিতায় জড়িত। বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় স্বয়ংশাসনের আড়ালে আসলে ক্ষমতার লড়াই চলছে, যেখানে হাদ্রামাউত একটি মূল সংঘাত মঞ্চ। আনসারুল্লাহ উত্তর পশ্চিম ইয়েমেন ও রাজধানী সানাতে শক্ত অবস্থান বজায় রেখেছে। তারা গাজা ও লোহিত সাগরে ইসরায়েল সম্পর্কিত কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক নজর কাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সানাতে হামলা চালিয়েছে, যার ফলে সাধারণ মানুষ মারা গেছে। ইরান একটিও গুলি না চালিয়ে আমাদের ঘিরে রেখেছে, বলছে ইসরায়েলি সাইবার প্রধান। ইসরায়েলি সাইবার পরিচালক একটি বিরল স্বীকারোক্তি করে বলেছেন, ইরান একটিও গুলি না চালিয়ে ইসরায়েলকে সাইবার প্রকৌশলে কোণঠাসা করে ফেলেছে। সাইবার সপ্তাহ 2025 সম্মেলনটি তেল আবিব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের একটি অনুষ্ঠানে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইসরায়েলের জাতীয় সাইবার কেন্দ্রের প্রধান ইয়োসি কারাদির মতো ব্যক্তিত্বরা সহ সাইবার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তার ক্ষেত্রে ইসরায়েলি, মার্কিন ও ইউরোপীয় বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ফার্স্ট নিউজ এজেন্সির বরাত দিয়ে পাস টুডে আরও জানায়, ইসরায়েলি সাইবার অধিদপ্তরের আইএনসিডি প্রধান ইয়োসি কারাদি মার্চ মাসে এই পদ গ্রহণের পর থেকে সাইবার সপ্তাহ 2025 সম্মেলনে জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম বক্তৃতায় স্বীকার করেছে, ইরান একটিও গুলি না চালিয়ে ইসরায়েলকে সাইবার সিস্টেমে আটকে ফেলেছে। তার এই স্বীকারোক্তি আরও ইরানের ক্রমবর্ধমান সাইবার যুদ্ধ শক্তির প্রতি তেল আবিবের ভয় ও শঙ্কার কথা প্রকাশ পেল। কারাদির স্বীকারোক্তি অনুযায়ী 12 দিনের যুদ্ধের সময় সাইবার অস্ত্র ব্যবহার করে ইরান প্রতিটি ইসরায়েলিকে একাধিকবার লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল। কারাদি আরও বলেন, 1200টি সামাজিক প্রকৌশল ভিত্তিক হ্যাকিং অভিযান চালানো হয়েছিল, যার প্রতিটিতে পৃথকভাবে হাজার হাজার ইসরায়েলিকে লক্ষ্যবস্তু করা হয়। ইহুদিবাদী এই কর্মকর্তা আরও বলেছেন, যুদ্ধের সময় তেহরান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ট্র্যাক করার জন্য পার্কিং লট ক্যামেরা এবং রোড ক্যামেরার অ্যাক্সেস পেয়েছিল, যাতে তাদের লক্ষ্যবস্তু এবং হামলা করার জন্য অভিযানের পরিকল্পনা করা যায়। ইসরায়েলি কর্মকর্তার মধ্যে যখন ইরান ওয়েজম্যান ইনস্টিটিউটকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিল, সে সময় ক্ষেপণাস্ত্র হামলার আগে তাদের কাছে থাকা স্ট্রিট ক্যামেরার মাধ্যমে ভবনটি পর্যবেক্ষণ করেছিল। তিনি আরও বলেন, আক্রমণ চালানোর আগে কেন্দ্রের বিভিন্ন বিভাগের কর্মীদের হুমকিমূলক ইমেইল পাঠিয়েছিল ইরান, যাতে আক্রমণের মানসিক প্রভাব বৃদ্ধি পায়। তিনি ইরানের ফাঁস হওয়া তথ্য প্রকাশকে ভয়ভীতি তীব্র করার আরেকটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স ছিল ইসরায়েলি ইহুদিবাদী বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্রগুলোর একটি, যার মধ্যে রয়েছে সামরিক, পারমাণবিক, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জৈব প্রযুক্তি। এগুলোর কোনো কোনো বিভাগের কিছু কিছু কার্যক্রম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক কর্মসূচির সাথে সম্পর্কিত ছিল। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন। যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার 11 ডিসেম্বর ফোনে ভেনেজুয়েলার নেতাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করেছেন। একই দিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো 17 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন। বেলারুশের রাষ্ট্রীয়
সংবাদ সংস্থা বেল্টার বরাতে বলা হয়, 25 নভেম্বর লুকানেস্কো রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সবসময় স্বাগত। তবে রয়টার্স লুকানেস্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরোর পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কিনা এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায়, তবে কোনো জবাব পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন বলেছে তারা 2013 সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকার তা ভুয়া নির্বাচন বলে বাতিল করেছে। স্বাধীন পর্যবেক্ষকদের মতে বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোই ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ বাড়িয়েছে, বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে। এ সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মাদুরোর সময় ফুরিয়ে আসছে, যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। বেলারুশের অভিজ্ঞ কর্তৃত্ববাদী নেতা লুকাশেঙ্কোর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এর আগে সূত্রটা রয়টার্সকে জানায়, মাদুরো 21 নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে। ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করলেন মোদি। কি কথা হলো? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন তিনি গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের কিছু প্রধান রপ্তানি পণ্যের উপর 50% আমদানি শুল্ক আরোপ করেছে। সে শুল্ক থেকে ছাড় পাওয়ার চেষ্টা চালাচ্ছে নয়াদিল্লি। এর মধ্যেই দুই নেতার এই ফোনালাপ হলো। মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রা দেওয়া পোস্টে লিখেছেন, আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলেননি। যুক্তরাষ্ট্র ভারতের উপর আরোপিত শুল্ক দ্বিগুণ করে 50% করার পর থেকে মোদি ও ট্রাম্পের মধ্যে এই নিয়ে 3বার কথা হয়েছে। শুল্ক বৃদ্ধির ফলে ভারতের টেক্সটাইল, রাসায়নিক এবং চিংড়ি সহ বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানির উপর প্রভাব পড়েছে। ট্রাম্পের সঙ্গে নিজের কথোপকথনকে মোদি উষ্ণ ও আন্তরিক বলে উল্লেখ করেছেন। তিনি আরো বলেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে। গত জুলাইয়ের শেষ দিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনা ভেস্তে গিয়েছিল, কারণ তখন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য নিজেদের বাজার খুলে দিতে ভারত অস্বীকৃতি জানায়। তাছাড়া ভারত পাকিস্তান সংঘাতের সময় মধ্যস্থার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার কথা স্বীকার করতেও রাজি হয়নি নয়াদিল্লি। দুই দেশের মধ্যে আলোচনা এখনও চলছে। এর মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট এবং আরেক প্রতিষ্ঠান লুকোয়েলের উপর মার্কিন নিষেধাজ্ঞার উপর চাপের মুখে ভারতের তেল শোধনাগারগুলো রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ও নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর উপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোরই একটি কৌশল। চলতি সপ্তাহে 2 দিনের সফরে নয়াদিল্লি গিয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের উপ বাণিজ্য প্রতিনিধি রিড সুইটজার। রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন যেসব শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে সেখান থেকে ছাড় পাওয়ার চেষ্টা করছে ভারত। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বৈঠকগুলো নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি। নাম প্রকাশ না করার সত্ত্বে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বছর শেষ হওয়ার আগেই কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত নয়। মার্কিন বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বর্তমানে কিং অ্যান্ড স্পল্ডিং নামের আইনি প্রতিষ্ঠানের সদস্য রায়ান মাজেরাস বলেছেন, বিশ্ব অর্থনীতিতে ভারতের গুরুত্ব বিবেচনায় শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে একটি চুক্তি হবে বলেই তিনি আশা করেছেন। গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্র সফরে ভারতে গিয়েছিলেন। তিনি ভারতকে নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন এবং রাশিয়ার জ্বালানি না কেনার জন্য যুক্তরাষ্ট্র নয়াদিল্লিকে যে চাপ দিচ্ছে সেটিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ভারত সরকারের তথ্য বলছে, গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্য রপ্তানি পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় 9% কমে $631 কোটি দাঁড়িয়েছে। গত বছর $691 কোটি মূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। তবে গত সেপ্টেম্বর মাসে $547 কোটি তুলনায় অক্টোবরে রপ্তানি বেশি ছিল। যুক্তরাষ্ট্র চাইছে ভারত মার্কিন পণ্যের উপর আরোপিত শুল্ক ও শুল্ক বহির্ভূত বাধাগুলো কমিয়ে আনুক ও সয়াবিন সহ মার্কিন কৃষিপণ্যগুলোর জন্য বাজার খুলে দিক।